परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर श्रीचरणे आमार सहस्र कोटी आभूमि लुंठित प्रणाम निवेदन करी। আমরা আজকে এমন একটা সময়ে উপস্থিত হয়েছি যখন মানুষ প্রাণের উৎস খোঁজার চেষ্টা করছে। সুইজারল্যান্ডের সার্নে লার্জ হাইড্রন কোলাইডার এক্সপেরিমেন্ট নামক একটা উচ্চ পারমাণবিক পরীক্ষার মাধ্যমে আইডিয়া করেছে যে টেকনোলজির মাধ্যমে প্রাণের উৎস মানে বলতে পারেন এই ব্রহ্মাণ্ডের উৎসই কিভাবে পাওয়া যায়, এমন একটা অ্যাডভান্সড টেকনোলজি বা প্রায় ম্যাক্সিমাম বলতে পারেন তেমনই যুগে আমরা বসবাস করছি। ইকুয়ালি আমাদের প্রতিটি মানুষের মধ্যে হাইপার টেনশনও বাড়ছে, সুগার টুগার ইত্যাদিও বাড়ছে, মানে যেগুলো অসুখের সূচক সেইটা বাড়ছে, কমছে কি সুখের সূচক। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হচ্ছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মানুষ প্রচুর রকম আপডেটেড, আইকিউ লেভেলও অনেক বেশি। ছোট ছোট বাচ্চারা, আমরা যখন ক্লাস 3-4 পড়তাম আমাদের আইকিউ বা আমাদের রকম সকম যেমন ছিল, এখন যারা 3-4 পড়ে বাচ্চারা তারা আমাদের বেশি অনেক বেশি অ্যাডভান্সড দেখি। ফটাফট যে অ্যান্ড্রয়েড মোবাইলটা দাদু চালাতে পারছেন না, দাদু হয়তো প্রধান শিক্ষক, তিনি পাচ্ছেন না, নাতি কিংবা নাতনি ক্লাস 1-2-তে পড়ে, আরে তোমার মাথায় এতটুকুন বুদ্ধি নেই, দেখো এটা এরকম টাচ করলেই মুখ হয়ে যায়, নিমেষের মধ্যে ওখানে পিসিকে আজকের গেট টুগেদারের ফটো পাঠিয়ে দেওয়া যাবে, আর তুমি হাতে বেড়াচ্ছ কোথায় হয় রে কোথায় হয়। এইখানে আমরা পৌঁছে গেছি। বেশি কথা এনিয়ে বিনিয়ে বলার বোধহয় সময় নেই, বা সে সময়ও নয়। বলবেন এখনই আপনারা যে ভ্যান তারা রাখো তো বাবু, আসল কথাটা কি বল। এমনি তো কালকে আমি আমার স্কুলে টিচার্স কমন রুমে বলছিলাম যে আমি কালকে স্কুল আসবো না। তখন তারা বলছে, আমার যারা কলিগ সহশিক্ষকরা, কেন কালকে আবার কোথায় যাবেন, ধুতি পাঞ্জাবি পরে কোথাও লেকচার মারতে যাবেন নাকি? আমি বললাম ঠিকই ধরেছেন, ওই কারণেই মাঝে মাঝে কামাই হয়। তো বলে আচ্ছা এসব করে আপনি পান, এই তো আমরা বেশ ভালোই আছি, আপনার চেয়ে তো খুব একটা খারাপ নেই, বা আপনাদের চেয়ে খুব একটা খারাপ নেই, তো বরঞ্চ ভালোই আছে। কি পান? আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করে, বিলেত টিলেত যায়, ভালো ভালো চাকরি, আমাদের মেয়েরাও খুব ভালো বাড়িতে বিয়ে দিয়েছি, খুব ভালো আছে, আমরাও খুব সুখে আছি, কিন্তু আমাদের তো ঠাকুর অনুকূল চন্দ্রকে ধরতে হচ্ছে না। এত কিছু বলছেন। তো প্রশ্নগুলো আমাদেরও মধ্যে কিন্তু মাঝে মধ্যে হয় না তা নয়। এই তো ওই লোকটা কেমন সুন্দর আছে, ও তো ঠাকুর ঠাকুর ধরেনি। আসল কথাটা আমি তখন যেটা বললাম যে সুখে থাকার যা যা ক্রাইটেরিয়া পালন করতে হয় বা ভালো থাকার, আপনি যদি সত্যি সত্যি সুখে থাকেন সে ক্রাইটেরিয়াগুলো আপনি পালন করেছেন। আপনি মুখে স্বীকার করুন নাই করুন, যেমন ধরুন সুগার লেভেল বাড়লে মিষ্টি খেতে নেই, এটা আমরা সবাই জানি, কে না জানে, তবুও আপনি কাউকে তো উপদেশ দেন এই সুগার বাড়ছে মিষ্টিটা খেও না। তেমনি ধরুন ভালো থাকতে গেলে ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শকে অনুসরণ করতে হবে, এটা হয়তো সবাই জানে বা নিজের অজান্তে হয়তো যে সুখী সে পালন করেছে। তো আমরা বলি ধুতি পাঞ্জাবি পরে যে দেখো বাঁচতে হলে
ঠাকুর অনুকূল চন্দ্রকে ধরতে হয়। একটু আগে অসিতদা বলছিলেন যে গুরু ধরার প্রয়োজনীয়তা। আমার একটা নিজের জীবনের ঘটনা মনে পড়ছে, ক্ষমা করবেন যদি একান্ত নিজস্ব হয়, উচিত নয়, তবু আমি না বলে পাচ্ছি না। তো আমি এক আত্মীয় বাড়ি গেছি, আমার বোন হয় সম্পর্কে, তো জামাই অবশ্যই কথা বলছি, ছোট ভাগ্নিটা তাকে খাওয়াবে বলে বাটিতে করে দুধ ঢাকা দিয়ে রেখেছে। এই অবস্থায় আমাকে জামাই বলছে যে এই তোমরা যে নিরামিষাশী বা তোমাদের যে এই ঠাকুর ঠাকুর ধরিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু ঠিক হয়নি, তোমার বাবা এটা ঠিক করেনি। কারণ কি, ধর্মবোধ যে যার নিজস্ব, চেতনা এলে পরে সে সেই রকম ধর্ম সে অ্যাডপ্ট করবে, একদম ধর্ম ব্যক্তির নিজস্ব। কেন না, ধার্মিক সেই, তিনি খুবই ভালো কথা বলেছেন, যেটা ঠাকুরও বলেছেন, সেটা হচ্ছে ধার্মিক সেই যে ধর্ম আচরণ করে, যে ধর্মের কথা বলে সে ধর্ম কথক বলে। আমরা ধার্মিক না ধর্মকথক, সে কথা আমরা কতটা বলবো, আমাদের আশেপাশের লোকরাও বেশি বলতে পারবে। তো তিনি বলছেন যে ধর্ম তো নিজের ভেতরে অনুভবে নিয়ে বাস্তবে প্রয়োগ করার বিষয়, খুব ভালো, ভীষণ ধর্ম আচরণের বিষয়। নিশ্চয়ই আমরাও ঠাকুরের শ্রীচরণে আশ্রয় নিয়ে তেমনই উপলব্ধিতে পৌঁছেছি, কিন্তু সেটা যে যার নিজস্ব। তোমায় বড় হবে, তোমার চেতনা জাগ্রত হবে, তখন তুমি বুঝবে যে নিরামিষাশী হওয়া উচিত কি উচিত নয়। তবে কিন্তু ছোট থেকে হ্যাবিট করে দিলে তোমার তো চয়েস তো থাকলো না, তুমি তো অভ্যস্ত হয়ে গেলে, তুমি তো চয়েসে যেতে যেতেই পারছো না, যে তোমাকে অপশনই দেওয়া হচ্ছে না, তাহলে চয়েস করবে এটা কি? এবিসিডি কিছু অন্যরকম কিছু নেই, তোমার কাছে একটাই অপশন, সেটা হচ্ছে নিরামিষাশী হওয়া। ভালো কি মন্দ বিচার করার ক্ষমতার দিকে নিয়েই যাওয়া হচ্ছে, এটা তো ঠিক হচ্ছে না। আমি তখন বললাম যে এই যে দুধের বাটিটা পড়ে আছে, এটা থাক, ওই বাচ্চাটা যখন বড় হবে, জ্ঞান বুদ্ধি হবে, তখন এটা খাওয়া উচিত না উচিত নয় এটা বুঝে সে খাবে। এটা খবরদার দেবেন না, দুধ সবার পেটে সহ্য হয় না, গ্যাস অম্বল টম্বল হয়ে যেতে পারে। ও বাচ্চাটা বুঝুক আগে যে দুধ খাওয়াটা উচিত। তখন উনি বলছেন তুমি আবার এটা ঠিক হলো না, এই তুলনাটা কি ঠিক হলো? ওইটা কোথায় ধর্ম আচরণ? এখানে দুধটাকে বাঁচতে হলে দুধটা খেতে হবে, বাচ্চাটাকে তো বাঁচাতে হবে, ওটা তো আর খাবার, তুমি এর সঙ্গে ওটার তুলনা করছো। আমি তখন বললাম যে আমার বাবা বুঝেছিলেন যে বাঁচতে হলে নিরামিষাশী হতে হবে, ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য হতে হবে, তাই তিনি আমাকে হ্যাবিট করে দিয়েছেন, বাঁচার জন্য যেটা প্রয়োজন সেটাই দিয়েছেন। তো আজকে এই দিনে দাঁড়িয়ে আমাদের মনে হতেই পারে যে আমরা বেশ ভালো আছি বা অমুক আছি তুসুক আছি, দীক্ষার কি প্রয়োজন? তখন কালকের কথাটাই আমি কন্টিনিউ করছি। আমাদের রসায়নের শিক্ষক তিনি বলছেন, দেখুন যে যে ভালো কাজগুলো, সেই ভালো কাজগুলো তো আমরা করে উঠলেই তো যথেষ্ট, দীক্ষা টিক্ষা নেওয়ার কি দরকার? না, এই ঠাকুর যা বলেছেন সেইগুলো করলেই হয়। যেমন যেমন ভালো থাকতে গেলে, সুস্থ থাকতে গেলে, ভালো মানুষ হতে গেলে যা যা করার সেইগুলো করলেই হয়, হঠাৎ করে দীক্ষা টিক্ষা নিয়ে করার কি হয়? আমি তখন দুটো প্রশ্ন তাকে করলাম যে দেখুন, যখন আমরা পড়ছিলাম, ছাত্র ছিলাম, সামনে মাধ্যমিক পরীক্ষা, আমাদের টেস্ট পরীক্ষা হয়ে গেছে, মাঝে 2-3 মাস একটু সময় আছে প্রিপারেটরি লিভ, সেই সময় আমরা করেছিলাম কি একটা রুটিন বানিয়েছিলাম, ভোরবেলা উঠে ইংরেজিটা মুখস্থ করবো, তারপরে ইতিহাসটা, তারপরে একটু অঙ্ক কষতে বসবো, তারপর ফিজিক্যাল সায়েন্স, অমুক তসুক রুটিন বানিয়েছিলাম। কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো ওই রুটিনটা ডিটো ফলো করেছেন কারা? আমি তো পারিনি, একজনও কেউ পারেনি। যেমন আপনি ডিটারমাইন করলেন আজকে 15টা অঙ্ক কষে আপনি ঘুমোবেন, 10টা অঙ্কের পর আপনার মা 10টার সময় খেতে ডাকলেন যে হ্যাঁ এখন খেয়ে নে, রাত্রি করিস না, রাতের খাবার তাড়াতাড়ি খেতে হয়, পরে খেয়ে দিয়ে অঙ্ক করবি। আপনি ভাবলেন যে হ্যাঁ খেয়ে দিয়ে করা যাবে,
খাওয়ার পর আপনি বাকি 5খানা অঙ্ক করার জন্য বসলেন, বিছানায় সোজা হয়ে বসলেন, তারপর একটু কাত হলেন, তারপর একটু বালিশটা নিলেন, তারপরে একদম ঘুমিয়ে গেলেন। মা বকাঝকা করলো, আলো জেলে ঘুমোচ্ছিস কেন? এবং আপনি তখন জেগে উঠে বইপত্র গুছিয়ে বললেন যে ঠিক আছে, এখন আর পারবো না, 5টা অঙ্ক কালকে করবো। মানে কি, যে ডিটারমিনেশন করেছিলেন, যে সংকল্প করেছিলেন যে 15টা অঙ্ক করে আপনি ঘুমোবেন, সেই সংকল্পটা আপনি রাখতে পারলেন না, তো পরের দিনের পড়াটাও তো হ্যাম্পার হবে। তার মানে কি, মূল কথাটা হচ্ছে যেটা করব বলে আমরা সংকল্প করি সেইটা সবসময় ডিটো এক্সিকিউট করতে পারি না। কেন? আমি আরো উদাহরণ দিই। কোন বাবা মা চায় না যে তাদের ছেলেপিলেরা ভালো মানুষ হোক? কোন বাবা মা চায় না তাদের ছেলেপিলেরা সুখে থাকুক? সবাই চায়, এভরিবডি চায়। সেই মতন শিক্ষাও দেন, ত্রুটি করেন না। পড়াশোনা শেখার জন্য দুনিয়ার সবচেয়ে ভালো মাস্টারমশাইকেই লাগান, গান শেখার জন্য অনেক খোঁজ খবর করে ভালো ওস্তাদজিকেই লাগান। তথাপি কেউ সত্যেন বসু হয় না, তথাপি সবাই হয় না, তথাপি সবাই ওই কিশোর কুমার, লতা মঙ্গেশকরও হয় না, কেউ কেউ হয়। যে হয় সে কিন্তু ওই যে সংকল্প করে যতগুলো যা করতে হবে বলা হয়েছিল বা নিজেই করেছিল সেগুলো সব করেছিল, তাই হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এটা কেন করা যায় না? প্রশ্নটা। দ্বিতীয় কথা, গুরুর প্রয়োজনীয়তাটাই বাকি। কেন? আমি যে যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আমার কথা নয়, এগুলো শ্রী শ্রী ঠাকুর বিভিন্ন জনের সঙ্গে যে আলাপচারিতা করেছিলেন তারই অংশ বিশেষ। যেমন দীক্ষার তাৎপর্য কি? সুকেন্দ্রিক হয়ে আদর্শানুগ চলনে চলে দক্ষতায় উপনীত হওয়াটাই দীক্ষার তাৎপর্য। দক্ষতায় উপনীত হওয়াটাই দীক্ষার তাৎপর্য। যেমন আমি একটা কথা বলি, আমার কাছে একটা ছাত্র পড়তে এলো, অঙ্ক, আমার বিষয়টা অঙ্ক। তো দেখলাম সে ছেলেটি টেস্ট পরীক্ষা দিয়েছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সামনে। সে আমাকে বললো যে স্যার অঙ্কটা তো মোটামুটি পাচ্ছি, কিন্তু কেমিস্ট্রিটা আমি একদম পারি না, ওটা একদম ধাঁধা, ফেল করে যাবে। কিছু একটা উপায় বলতে পারবেন? যদিও আপনি অঙ্কের শিক্ষক, তবুও একটু আপনাকে বলা যায় বলেই বলছি, একটা সাজেশন কিছু দিন না। আমি বললাম কেন? বইপত্র বা কন্টেন্ট যেটা, বিষয়বস্তু যেটা, সেই বিষয়বস্তুটা কি তোর কাছে নেই? না, বলে হ্যাঁ সবই আছে, নোটস আছে, স্যারদের কাছে কোনো একজন স্যারের কাছে পড়ি, তার নোটস আছে, সবকিছুই আছে, কি পড়তে হবে সবই জানি, কিন্তু এটা কিছুতেই আমার মাথার মধ্যে বা হৃদয়ের মধ্যে সেটা কিছুতেই ঢুকছে না, কিছু একটা উপায় কর না। আমি তখন বললাম যে ওই চলে যা, নারায়ণবাড় গ্রামে বিষ্ণুবাবু আছেন, উনি কেমিস্ট্রির একজন শিক্ষক, তুই একবার ওর কাছে গিয়ে দেখতে পারিস। বলে স্যার নারায়ণবাড় গ্রাম অনেকটা দূর। আমি বললাম যে কষ্ট করেই যেতে হয়, তৃষ্ণার্তের কাছে সমুদ্র আসে না, সমুদ্রের কাছেই তৃষ্ণার্তকে যেতে হয়। যার পিপাসা লেগেছে সে যাবে জলের কাছে, না জল চলে আসবে। তখন বলে আচ্ছা যাবো। এখন হলো কি, সে বিষ্ণুবাবুর কাছে গিয়ে হঠাৎ করে সব বুঝতে পারলো, জারণ বিক্রিয়া কাকে বলে? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কে জারিত হয়, কেই বা বিজারিত হয়। কি করে অ্যাসিড ক্ষার প্রশমিত করে লবণ ও জল উৎপন্ন হয় সে জানছে, সে পিরিয়ডিক টেবিল বুঝতে পারছে। দেখা গেল যে সে অঙ্কে তো ভালোই কাজ করছিল, কেমিস্ট্রিতেও সে বেশ ভালো নম্বর পেল। কোন এক বিষ্ণুবাবুর কাছে তার গাঁটটা খুলে গেল, কন্টেন্টটা ছিল, বিষয়বস্তুটা বুঝুন, বিষয়বস্তু সিলেবাসটা ছিল, বইপত্র ছিল,
স্যারদের নোটসও ছিল, সবই ছিল, কিন্তু কোন এক বিষ্ণুবাবুর প্রয়োজন হয়েছিল সেই বিষয়বস্তুটাকে উপলব্ধি করার জন্য, নিজের মধ্যে উপলব্ধি করার জন্য। যতক্ষণ না সেই উপলব্ধিতে ওই রসায়নটা আসে, এই রসায়নের রস কিছুতেই আর ছড়াবে না, আর বাস্তবে পরীক্ষায় প্রয়োগটা হবে না। ঠিক এই কারণে কোন এক বিষ্ণুবাবুর দরকার আমাদের জীবনের রসটাকে, জীবনের জটিলতাটাকে কাটানোর জন্য। আজকের দিনের পৃথিবীতে সায়েন্স এন্ড টেকনোলজি উপরে উঠেছে ঠিকই, কিন্তু ইকুয়ালি বাবা মায়ের হাইপার টেনশনও বেড়েছে। তার কারণ কোথায় যাচ্ছে, কি করছে, কি করবে, ভবিষ্যতে কি করবে, এসব সম্বন্ধে কোনো প্রপার কনসেপশন নেই, কোনো যথাযথ ধারণাই নেই। সবাই আমরা উদ্বেগে বলি ছেলেটা যে কি করবে, মেয়েকে যে কোথায় দেব, কি করব। হয়তো সংস্কারও ভালো দিয়েছেন, হয়তো সবটাই দিয়েছেন, কিন্তু 4-5টা এমনই যে কোথায় বিয়ে দেব, বা কোন কলেজে ভর্তি করব, কোন মাস্টারমশাই ভালো হবে, এই সব নিয়েই কিন্তু আমরা সব সময় একটা উদ্বেগে ভুগি, চিন্তায় ভুগি। এই যে একটা দুটো উদাহরণ বললাম, কিন্তু আমাদের জীবনযাপনের জটিলতা অজস্র, সে আপনারা আমার চেয়ে অনেক ভালো বোঝেন। এতই যে বললাম, এগুলো কিন্তু সব ঠাকুরেরই, শ্রী শ্রী ঠাকুরেরই বিভিন্ন আলাপচারিতায় চাপ দেয়া, আমার কথা কিন্তু নয়। যেটুকুন বুঝেছি সেই অনুভূতিটাই বলছি। দিব্য জীবন এবং বাণী বিশ্লেষণ করার ধৃষ্টতা আমার নেই, আমি যেটুকুন উপলব্ধিতে তাকে নিয়েছি সেইটা কেবল আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করতে পারি মাত্র। আজকে যখন শ্রী শ্রী ঠাকুরের ওই বাণীটা কোথাও টাঙানো আছে, দেখি যে কি করাই বা উচিত ছিল, কিসেই বা তোর হলো দোষ, এটা যদি শুধরে না নিস জীবন ভরি রবে আফসোস। আজকে জীবনের সায়ান্নে এসে যখন আমরা বলি, আহা ছেলেটাকে যদি সায়েন্স না দিয়ে আর্টসে দিতাম তাহলে বোধহয় এইরকম একটা দরগজা মারা শিক্ষিত লোক হয়ে থাকতো না। কেন না, তাকে সায়েন্স পড়াতে গেলে গিয়ে সায়েন্সটা তো ভালো শিখলো না, সে শিখে গেল, কিন্তু ইংরেজি পড়তে চাইছিল, ইংরেজি পড়তে দিলাম না। আজকে ইংরেজি পড়তে দিলে হয়তো সে ইংরেজির অধ্যাপক হতো। আমরা ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্যকে আমরা গুরুত্ব দিতে চাই না, আমরা চাই চাকরি কিসে পাবে, পয়সা কিভাবে রোজগার করবে। মানুষ হওয়ার মাপকাঠি কিন্তু পয়সা রোজগার করা। মেয়ের বিয়ে দেবো, ছেলে কি করে, পয়সা কত রোজগার করে, এইটাই তো মাপকাঠি। আমরা ভাবি না যে ওই যে ছেলেটা কেমন, মানুষটা কিরকম, এটা আমাদের সেকেন্ডারি ক্রাইটেরিয়া, এটা আমাদের প্রাইমারি ক্রাইটেরিয়া নয়। আমরা এমনতর ভাবে বিচার করি জিনিসটাকে। আজকের দিনে আজকে বাবা মা যখন এইখানে ভাবছে যে না না ওকে এইটা না দিয়ে ওইটা দেওয়া উচিত ছিল, কিংবা মেয়ের বাড়ির বিয়ে দেওয়ার আগে আরেকটু খোঁজ খবর করাই বা উচিত ছিল। আজকে একটা কথা বলুন তো, আপনার মেয়ে শ্বশুর বাড়ি থেকে ফেরার পর তাকে জিজ্ঞাসা করে জানতে হবে যে সে ভালো আছে না মন্দ আছে? তার মুখ দেখে বুঝতে পারবেন না? পারাই তো উচিত। আর যখন দেখেন মুখ দেখে অনুভূতি দিয়ে যখন তাকে পড়ে ফেলার চেষ্টা করেন, তখন কখনো কখনো কি এই আফসোস হয় না যে এটা না করে ওইটা করলেই ভালো হতো, কিংবা হয়তো ভালোই যেটা হলো, বাহ ঠিকই আছে, আমার মেয়েটা খুব ভালোই আছে, সুন্দর আছে। এই অনুভূতিতে পৌঁছানোর জন্য যে রিলেশনশিপের যে একটা জমাট ভাব দরকার হয়, যে অনুভূতির স্তরে পৌঁছাতে হয়, সেই অনুভূতিটায় পৌঁছালে পরেই তো বন্ডিং গুলো ভালো হয়, মানুষে মানুষে বন্ডিং গুলো ভালো হয়। আর মানুষে মানুষে বন্ডিং গুলো ভালো হলে আমরা একে অপরকে পড়ে ফেলতে পারবো ভালো। একে অপরকে পড়ে ফেলতে পারলে চট করে যখন শ্বশুর মশাই চায়ের পিয়াসি হবেন, সেটা বৌমা বুঝতে পেরেই চায়ের কাপটা ফট করে এগিয়ে দেবেন। শ্বশুর মশাই বলবেন, দেখেছো বুঝলো কি করে, জানলো কি করে। এই অনুভূতিটাই পৌঁছানো নাম ও ধ্যানের প্রয়োজনীয়তা, না হলে কিন্তু হয় না। শ্রী শ্রী ঠাকুর দুর্ধর্ষ কয়েকটা টার্ম ব্যবহার করেছেন। কনসেন্ট্রিসিটি, এই যে সুকেন্দ্রিক চলনে, সুকেন্দ্রিক হয়ে ইষ্টানুগ চলনে। কনসেন্ট্রিসিটি মানে সুকেন্দ্রিকতা, একমুখী আসক্তির নামে যোগ, এই যে সাধনা করা। যদি একটা জিনিস ভাবুন,
বায়োলজি বক্স সবার আছে, মানে সব ছাত্ররাই ব্যবহার করেছেন, যাকে বলা হয় তার মধ্যে একটা আতস কাঁচ থাকতো, জানেন? সেই আতস কাজটা আমরা করতাম কি ছোটবেলায়, মানে ছাত্র যখন ছিলাম, ওই রোদে ধরতাম আর কুচি কুচি করে কাগজ নিচে রাখতাম, বুঝলেন না? ওই ওর মধ্যে থেকে রোদ এসে ওই কাগজগুলাই আগুন ধরে যেত। কেউ কেউ আমরা করেছি, আপনারাও করেছেন, আগুন ধরে যেত। তার কারণটা কি জানেন? যখন প্যারালাল রে অফ লাইট, মানে আলোর সমান্তরাল রশ্মিগুচ্ছ ওই লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণ হয়, তারপরে সেই সমান্তরাল রশ্মিগুচ্ছ পেন্সিলের ডগার মতন ফোকাল লেন্সে মানে ফোকাস বিন্দুতে সবগুলো একীভূত হয়, কেন্দ্রীভূত হয়। মানে সমস্ত শক্তিগুলো আপনি যখন সব এক জায়গায় কেন্দ্রীভূত করবেন, আপনার ওই না পারাগুলো যেগুলো ছিল না, যেগুলো পারবো বলে সংকল্প করেছিলাম অথচ করতে পারিনি, সেগুলো পাড়ায় পর্যবসিত হয়। কেন না? আপনি একমুখী আসক্তি, আপনি আপনার সমস্ত শক্তিগুলো এক জায়গায় কেন্দ্রীভূত করে আপনি আপনার শক্তিকে জাগিয়ে তুলেছেন, আপনার পাড়ার ক্ষমতাকে জাগিয়ে তুলেছেন, আপনি আপনার একটা আয়োনাইজ স্টেটে গিয়ে রিঅ্যাকশন গুলোকে ইজি করে দিয়েছেন, যাতে করে রসায়নটা ঠিকঠাক থাকে, ন্যাচারালি ভালো হচ্ছেন, সুন্দর হচ্ছেন, আরো জীবন বৃদ্ধিতে অভিরূঢ় হচ্ছেন। ওই মাস্টারমশাইরা জানেন না সুখ কাকে বলে, ওই মাস্টারমশাইরা জানেন না আনন্দ কাকে বলে, ভেবেছেন এই বোধহয় সুখ, এই বোধহয় আনন্দ। কিন্তু আপনি বোঝেন শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে এসে আপনি বোঝেন সুখ কাকে বলে। বিস্তারী জীবন, বিস্তারী প্রেম, এ কথা কিন্তু শ্রী শ্রী ঠাকুরের চরণে এসেই বোঝা যায়। বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ, বীরত্বের লক্ষণ শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে এসেই কিন্তু সেই উপলব্ধিটা হয়, আদারওয়াইজ হয় না। সুকেন্দ্রিক হলে পরে কি ক্ষমতা আমাদের মধ্যে জাগতে পারে, সেই কথাটা আমার নয়, নাম ধ্যান অধ্যায়টা পড়লেই আপনি বুঝতে পারবেন, কিংবা নামের উপযোগিতাটা যদি আপনি বোঝেন, পড়েন। এই স্বল্প পরিসরে হয়তো আমার অত প্রজ্ঞাও নেই, শ্রদ্ধেয় বিলাসদা আছেন, শ্রদ্ধেয় দুলাল্লা আছেন, ওনারা ব্যাখ্যাও করতে পারবেন। আরেকটা ঠাকুর বলেছেন, সেটা হচ্ছে এজিলিটি, মানে ধার। ধার মানে ওই যে ধরুন না তলোয়ার বা ছুরির যে ধার, সেই ধার, মানে খুব সহজে বিষয়বস্তুর মধ্যে ঢুকে যাওয়ার ক্ষমতা। ঠাকুর এটাও বলেছেন সুকেন্দ্রিকতা, মানে কনসেন্ট্রেন্সিটি, এজিলিটি, ইনকুইজিটিভনেস, মানে অনুসন্ধিৎসা। কেন হয়, কি কারণে হয়? আপনারা জানবেন ঠাকুর বিজ্ঞান বিষয়গুলোকে খুব প্রেফার করতেন। তার কারণ কি জানেন? বিজ্ঞান বিষয়ে ইনকুইজিটিভিটি বাড়ায়। মানে কেন হয়, কিসের জন্য হয়? ভেতরে পেনিট্রেশন দেয়, ভেতরে ঢোকার জন্য তার চিন্তাটাকে বাড়ায়, চিন্তা করার অভ্যাসটাকে বাড়ায়। সুতরাং এই কনসেন্ট্রিসিটি, এজিলিটি, ইনকুইজিটিভনেস হয়। আরেকটা হচ্ছে প্রেজেন্স অফ মাইন্ড, উপস্থিত বুদ্ধি। শ্রী শ্রী ঠাকুরের একটা কিন্তু দারুণ বাণী আছে, আপনি বুঝবেন কি করে কি হয়। এই যে প্রেজেন্স অফ মাইন্ডটা বা কমন সেন্সটা কিভাবে গ্রো করে, ঠাকুর কিন্তু এটা পর একটা সিকোয়েন্সের মতন একটা বাণীর মধ্যে বলেছেন। মানুষের আপনার কোন মহান প্রাণ বা মহান আদর্শের সঙ্গে আপনার অনুরাগ, আপনার সেই মহান আদর্শকে নিয়ে আপনার চিন্তা, সেই মহান আদর্শকে নিয়ে আপনার ক্লেশ ও সুখপ্রিয়তা। ঠাকুরের কথাটা হচ্ছে অ্যাটাচমেন্ট, অ্যাংজাইটি অ্যান্ড এন্ডিউরেন্স ফর দি গ্রেট ইনফিউজেস গ্রেটনেস আনকনসাসলি। মানে ওই মহান মানুষের প্রতি অনুরাগ, তার সঙ্গে যুক্ত হওয়া, তার জন্য চিন্তা, তার জন্য ক্লেশ সুখ, তার জন্য কষ্ট করে আনন্দ পাওয়া, এইগুলো হলে পরে আপনার মধ্যে একটা মহত্বের উদ্বোধন হবে। কোন গ্রেটনেসের প্রতি আসক্তি, কোন গ্রেটনেসের প্রতি আপনার অ্যাংজাইটি, কোন গ্রেটনেসের প্রতি আপনার চাল চলন, চিন্তা ভাবনা সবকিছুই যখন হবে, তখন সেই গ্রেটনেসের ছিটফোঁটা আপনার ভেতরে তো দেখা যাবে, এটা স্বাভাবিক। তো শ্রী শ্রী ঠাকুরের সেটাই কথা, যা সহজ হচ্ছে। Infuses greatness unconsciously, makes the heart sober and elated. হৃদয় বিস্তৃত হয়, হৃদয় মার্জিত হয়, সুন্দর হয়। Moreover, molds the brain to be more sensitive.
আরো কিছু হয়, সেটা হচ্ছে মস্তিষ্ক আরো বেশি সংবেদনশীল হয়, মস্তিষ্ক আরো বেশি সংবেদনশীল হয়, and thus common sense illuminates the way of go, এবং কমন সেন্স তখন ঠিক রাস্তাটা বলে দেয় যে ভালোটা কি মন্দটা কি, সেটা পাশাপাশি রেখে মন্দটা ছেড়ে ভালোটা গ্রহণ করতে শেখায়। কমন সেন্স বলে দেবে, কমন সেন্স বলে দেবে। আপনাকে ভবিষ্যতে গিয়ে সেই আফসোস করতে হবে না, ঠাকুরের ওই বাণী স্মরণ করে দুঃখিত হতে হবে না, ওই কি করাই বা উচিত ছিল, কিসেই বা তোর হলো দোষ, এটা যদি শুধরে না নিস জীবন ভরি রবে আফসোস। তথাপি আমরা মানুষ, আমাদের অজস্র ত্রুটি, তবু আমাদের নিরন্তর চলার একটা রাস্তা শ্রী ঠাকুর দিয়েছেন। তার আদর্শে আমরা যখন তার শ্রীচরণ প্রান্তে এসেছি, তার শ্রীচরণ প্রান্তে এসে ওই পথ অনুসরণ করে আমরা সেই কথাটি স্মরণ করতে পারি। কোনটা? যে আমাদের ত্রুটি আছে, কারণ আমরা মানুষ। আমরা ত্রুটি সংশোধন করতে পারি, কারণ আমরা ঠাকুরের মানুষ। এইটা আমরা বলতে পারি, এই আত্মোপলব্ধিতে আমরা পৌঁছাতে পারি। এই ঠাকুরের মানুষ হয়ে উঠলে পরে এই আত্মোপলব্ধি থেকে নিজের ত্রুটিগুলো সংশোধন করা যায়। ঠাকুর খুব সুন্দর বাংলা দিকটাতে বলেছেন যে ওয়াইজ ইজ হি হু ক্যান রিকল হিজ ফলস and adjust accordingly for betterment, মানে সেই হচ্ছে জ্ঞানী, যে নিজের ত্রুটিগুলোকে বুঝতে পারে এবং নিয়ন্ত্রণ করতে পারে আরো আরো ভালো কিছুর জন্য। আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ সবকিছুই থাকবে, কিন্তু সেগুলো আপনারা জানেন আমার চেয়ে বেশি, সবগুলোই ভালোর কিছুর জন্য। কাম থাকবে সুসন্তানের জনক জননী হওয়ার জন্য, ক্রোধ থাকবে হিংসা দিয়ে দমন করার জন্য, অন্য কিছু নয়। খুব সাধারণভাবে শুধুমাত্র বাঁচা এবং বৃদ্ধি পাওয়ার যা যা উপকরণ, যা যা ক্রাইটেরিয়া, সেইটুকুন করা। ঠাকুরের একটা বাণী স্মরণ করি, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পার। ওই দীক্ষা নিয়ে মানে বিষ্ণুবাবুকে ধরুন, তারপরে অনুধাবন করুন, পড়াশোনা হোক, তারপরে সেটা উপলব্ধিতে আসুক, তারপরে বাস্তবে প্রয়োগ হোক। তিনটে জিনিস, অনুধাবন করো, আচরণী বোধ চয়নে, আচরণ করে উপলব্ধি করা। বলা হয় না বক্তৃতায় শিখবি না, যতক্ষণ না ঠকিস ততক্ষণ শিখবি না। এতবার করে বলি এটা করিস না, ওটা কর, কিছুতেই শিখবি না। যখন ঠকবি তখন আমার কথা স্মরণ হবে। ঘর সংসারে আমরা এরকম কথা বলি, এবং তখন বলেছিলাম শুনিসনি, এখন আফসোস করে করবি কি বল? আসলে আমরা অনেকটাই তাই, কম বেশি সবাই, যাদেরকে বলি এবং যারা বলি তারা অনেকটাই নিজে যতক্ষণ না আচরণ করে উপলব্ধি করি, সেই উপলব্ধি প্রপার হয় না। তোমার কাছে আরাম চেয়ে পেলেম শুধু লজ্জা, তোমার কাছে আরাম চেয়ে পেলেম শুধু লজ্জা, এবার সকল অঙ্গ ছেয়ে পরাওরণ সজ্জা। ব্যাঘাত আসুক নব নব, আঘাত খেয়ে অচল রব, বক্ষে আমার দুঃখে তব বাজবে জয় ডঙ্ক, দেব সকল শক্তি লব অভয় তব শঙ্খ। ভালো থাকবেন সবাই। শ্রী শ্রী ঠাকুরের কথায় বুঝলে ভালো, না বুঝলে জয় গুরু। ভালো থাকবেন সবাই।